হ্যালো এভরিওয়ান, তোমরা জানো অলরেডি 2025-এর এনটিপিসি নোটিফিকেশান দিয়ে দিয়েছে 21 তারিখ থেকে আমাদের হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট। তো সেই ভিত্তিক আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে আজকে থেকে। তো একটা এমসিকিউ সেশন প্রতিদিন এটা থাকবে রাত্রি 8:45 থেকে, হ্যাঁ 8:45। তবে আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, আজকে এটা মানে তোমরা ক্লাসটা পাচ্ছ একটু দেরিতে, মানে পাশে একটু পুজো ছিল, তো আজকেই শুরু করার ইচ্ছা যেহেতু ছিল, কালকেও চেষ্টা করেছিলাম, তো বিভিন্ন কারণে যাই হোক তোমাদের শুভ বিজয়া। সবার আশা করি পুজো সবার ভালো কেটেছে। তো আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য। ফার্স্ট, চিপকো আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? দেখো, বর্তমান যদি তার অবস্থান বলা হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা উত্তরাখণ্ড হবে। তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। এই ফার্স্ট কোশ্চেন, বর্তমান যদি বলা হয় বর্তমানে তার অবস্থান কোথায়, অবশ্যই উত্তরাখণ্ড। কিন্তু যদি সেই সময় পরিপ্রেক্ষিতে বলে তাহলে অবশ্যই উত্তরপ্রদেশ। কত সালে হয়েছিল যদি আমাদের মাথায় রাখতে হয় তাহলে হচ্ছে 1973 সালে। 1973 সালে ইউপির একটা ছোট্ট গ্রাম ছিল, সেটা হচ্ছে মণ্ডল গ্রাম, মাথায় রাখবে মণ্ডল গ্রাম। হ্যাঁ, মণ্ডল গ্রামে এটা হয়েছিল। এই আন্দোলনের দুজন নেতা, একটা হচ্ছে চণ্ডীপ্রসাদ ভাট আর দ্বিতীয় হচ্ছে সুন্দরলাল বহুগুণা। এই দুজন প্রথম সারির প্রধান নেতা ছিল। আর একটা তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে এই চিপকো শব্দের অর্থ কি? চিপকো শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা। ঠিক আছে, তাহলে এক্স্যাক্ট অ্যান্সার হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। যদি কোনোভাবে আমাদের দেয় বর্তমানে তার অবস্থান, তাহলে উত্তরাখণ্ড অবশ্যই। চলো নেক্সট কোশ্চেন আজকের, ওজন হোল সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? উত্তর মেরু, দক্ষিণ মেরু, আফ্রিকা না ভারত? কোশ্চেন বলেছে যে ভালো করে পড়বে। ওজন হোল বা সেটা কোথায় ভালো দেখা যায়? দেখো, ওজন হোল যদি আমরা দেখি ভালো করে, সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, প্রতিরক্ষামূলক ওজন স্তর পাতলা হয়ে যায় সেটা প্রধানত। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থানটা কোথায়? অবশ্যই সেটা আন্টার্কটিকা, এবং আমাদের এক্স্যাক্ট অ্যান্সার হবে হচ্ছে দক্ষিণ মেরু। ভালো করে মাথায় রাখবে, দক্ষিণ মেরু। হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবর মাসে এটা বেশি দেখা যেতে পারে। হ্যাঁ, মানুষের তৈরি বিভিন্ন যেগুলো বিশেষত আমরা যদি বলি সিএস ক্লোরোফ্লোরোকার্বনস যেটা রয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের ওজোন স্তরে এই হোল তৈরি করে, এবং গ্যাসের ফলে এটা পাতলা যে স্তরটা সেটা ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয় কোন আলোর প্রভাবে? সালোক সংশ্লেষের হার সবচেয়ে বেশি হয় কোন আলোর প্রভাবে? দেখো, পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে ফল থেকে আমরা জানতে পারি যে বর্ণালী যে আলো রয়েছে, যে কটা আলো রয়েছে তার মধ্যে থেকে ক্লোরোফিলের সবুজ আলোর প্রতিফলন করে দেয়, মানে সবুজ আলোর যে আলোটা খুব তাড়াতাড়ি প্রতিফলন করে দেয়, ফলে সবুজ আলোতে ব্যবহারযোগ্য নয়। সবচেয়ে ভালো যদি সালোক সংশ্লেষ বলা হয় তাহলে নীল আলোতে, এরপরেই আসে হচ্ছে লাল আলো। তাহলে আমাদের, হ্যাঁ, নীল আলো তারপরেই আসে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে কি বলছে, হার সবচেয়ে কম হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই সবুজ আলো, কেননা সবুজ আলো সবচেয়ে বেশি প্রতিফলিত করে দেয়। কিন্তু যদি বলা হয় যে আমাদের সবচেয়ে বেশি হয় কোন আলোতে, সবচেয়ে ভালো হয়, অবশ্যই তখন হবে নীল আলোতে। এবং তারপরে ফার্স্ট যদি বলা হয় অবশ্যই, তাহলে ফার্স্ট অবশ্যই নীল আলো। ঠিক আছে, যদি বলা হয় সেকেন্ড যদি বলা হয় তাহলে অবশ্যই আমাদের লাল আলো। মাথায় রেখে পড়াশোনা করবে এগুলো। আচ্ছা, সর্বাধিক সুষম খাদ্য কোনটি? ভাত, দুধ, মাংস, মাছ। সুষম খাদ্য সবচেয়ে কোনটি সবচেয়ে? দেখো, যে সকল খাদ্য আমরা খাই তার মধ্যে শর্করা, প্রোটিন, চর্বি, খনিজ পদার্থ, ভিটামিন, জল, এই 6টি উপাদান মোটামুটি থাকে। চর্বি বলতে মূলত ফ্যাটের কথা বলছে। এই 6টি উপাদান থাকে। দেহের স্বাভাবিক কর্মক্ষমতা যদি বৃদ্ধি করতে হয় এবং ধরে রাখতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণে KCAL অর্থাৎ কিলো ক্যালোরি বা ক্যালোরির প্রয়োজন হয়, যাকে সুষম খাদ্য বলে থাকে। তো দুধ হচ্ছে একটি সম্পূর্ণ সুষম খাদ্য হিসাবে গ্রহণ করা যেতে পারে। কিন্তু দুধের পরেই যদি বলা হয় যে সেকেন্ড লার্জেস্ট, তখন কিন্তু আমাদের চলে আসবে ডিম। কাজে দুধ যদি অপশানে না থাকে, যদি বলা হয় নিম্নে কোনটি সবচেয়ে বেশি, তাহলে অবশ্যই তোমরা ডিমের কথা মাথায় রেখে দেবে। সানডে হইয়া মানডে, রোজ খাও আন্ডে, তাহলে তো তোমাদের বুদ্ধি খুলবে। চলো নেক্সট কোশ্চেন, সেলাই মেশিনে গতির প্রকৃতি কি ধরনের হয়ে থাকে? বৃত্তাকার গতি, সরল গতি, দোলন গতি নাকি ঘূর্ণন গতি? সেলাই মেশিন তোমরা কম বেশি আশা করি সবাই দেখেছো, এখন হয়তো বাড়িতে দেখা যায় না, কিন্তু আগে ম্যাক্সিমাম বাড়িতেই সেলাই মেশিনটা দেখা যেত। এই সেলাই মেশিনের সূচক
সরণ নির্দেশ করে সময় অন্তর একই বৃত্তাকার পথে ঘুরতে থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটি বিন্দুকে কেন্দ্র করে তারা চারিদিকে পাক খেতে থাকে, অর্থাৎ নির্দিষ্ট একটি অবস্থানকে সমানে পেছনে দোলায়। হ্যাঁ, মানে এখানে মেশিনটা দেখবে তোমরা যে পাদানিটা সেটা এরাম 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 এরম দুলতে থাকে, ঠিক আছে, তাই এটি দোলন গতি হিসাবে ধরা হবে। হ্যাঁ, দোলন গতি। চলো নেক্সট ওয়ান, সৌর বর্ণালী বা সোলার স্পেক্ট্রাম যেটা, সেটা হচ্ছে প্রকার বর্ণালীর উদাহরণ। অবিচ্ছিন্ন বর্ণালীর উদাহরণ ব্যান্ড শোষক, ব্যান্ড বা রেখন শোষণ বর্ণালী বা অবিচ্ছিন্ন শোষক বর্ণালী কোন ধরনের হতে পারে এটা? দেখো, এই ধরনের বর্ণালীকে বলা হয় রেখা শোষক বর্ণালী। ঠিক আছে, যেগুলো বুঝতে পারবে না তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাকে, আমি পরের দিনকে দরকার হলে আবার একবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? প্ল্যাটিনাম, রূপা, লোহা নাকি সোনা? সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? দেখো, অন্য সব ধাতুর তুলনায় সোনাকে সবচেয়ে সহজে পিটিয়ে অত্যন্ত পাতলা পাতে পরিণত করা যেতে পারে, এবং এই সোনা হলো সবচেয়ে নমনীয় ধাতু বলে আমরা মনে করি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে সোনা। আচ্ছা, পানীয় জলে কোন উপাদানের উপস্থিতি গ্রহণযোগ্য, মানে কোন উপাদান থাকাটা বাঞ্ছনীয় বা আমরা পেলে ভালো হয়? যদি কিডনি সম্পর্কিত কোনো সমস্যা না থাকে তবে পটাশিয়াম যুক্ত শরীর, মানে পটাশিয়াম শরীর থেকে নির্গত হয়ে যায়, ফলে দেহে ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করতে পারে আমার বলে মনে হয়। তাহলে তাই সেক্ষেত্রে এর ক্ষেত্রে আমাদের জলে যেটা আমরা মনে করে থাকি যেটা থাকা উচিত সেটা হচ্ছে অবশ্যই জলে সেটা পটাশিয়াম। নেক্সট কোশ্চেন, খসড়া পঞ্চবার্ষীয়, ভালো করে শুনবে কোশ্চেনটা, খসড়া পঞ্চবার্ষিক একটু ঘুরিয়ে দিয়েছে, পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন কোন সংস্থা দিয়ে থাকে? বলেছে বা কে বা কারা দিয়ে থাকে? সেটা হচ্ছে সংসদ, রাষ্ট্রপতি পরিকল্পনা কমিশন, জাতীয় উন্নয়ন পর্ষদ। তোমাদের অ্যান্সার সঠিকভাবে দেবে। দেখো, এখানে খসড়া কমিটির 1952 সালে যদি দেখি তাহলে আমাদের গঠিত হয় এখানে অ্যান্সার অনুযায়ী জাতীয় উন্নয়ন পর্ষদ বা এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। কত সালে গঠিত হয় স্যার? 1952 6th of August। হ্যাঁ, 6th of August। এই 1952 6th of August ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়। মাথায় রাখবে সবাই, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সালে গঠিত হয়? দেখো ভালো করে, এখানে কোশ্চেনটা বলেছে যে ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে গঠিত হয়। দেখো, 1934 সালে 1934 অ্যাক্ট অফ আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী আমরা যদি দেখি তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয় 1935 সালে। যার কার্যক্রম মানে শুরু অ্যাক্ট যদি বলা হয় 1934, গঠিত হয় 1935-এর 1st of April। 1st of April হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়। 1937 সালে কলকাতা থেকে, এই আরেকটা জিনিস মাথায় রেখে, কলকাতা থেকে দিল্লি, হ্যাঁ, কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয় তার হেডকোয়ার্টার। কত সালে? 1937 সালে। এই 1937 সালে অর্থাৎ যদি আমরা দেখি 1935 থেকে 37 এর হেডকোয়ার্টার তাহলে কোথায় ছিল যদি তোমাদের বলা হয় তাহলে কলকাতায়। এটা সবাই মাথায় রেখে পড়াশোনা করবে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কোন পদাধিকারীকে মনোনীত করেন? প্রধান নির্বাচন কমিশনার, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, ভারতের প্রধান বিচারপতি, উপরোক্ত সবগুলি। দেখো, এই কোশ্চেনটা খুবই সহজ এবং তোমরা নিজেরাও জানো এই কোশ্চেনটার অপশন ঘ হবে, অর্থাৎ নিম্নে সবাই রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হয়ে থাকে। এখানে যাদের কথা বলা হয়েছে প্রেসিডেন্ট নমিনেটেড পার্সন বা সিট বা চেয়ার, যাই বলো না কেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, মৌলিক কর্তব্য কোন অংশে উল্লেখ আছে ভারতীয় সংবিধানের? 3rd, 4th, 4/A। আরেকটা বলেছে সূচি অংশে, সূচি 4/A। দেখো, এখানটায় খুব ভালোভাবে বুঝবে যে বর্তমানে যে মৌলিক কর্তব্য রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ সি, যেটা হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে 76 সালে শরণ সিং কমিটির রিপোর্ট, যেটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল। 10টি মৌলিক কর্তব্য সংযোজিত হয়। 2002 সালে আমাদের আরেকটা মৌলিক কর্তব্য যেটা 86তম, মানে 86, 2002-এ 86th অ্যামেন্ডমেন্ট, সেটাও এটাতে ইনক্লুড করা হয় সংশোধনের মাধ্যমে।
মোট বর্তমানে যদি দেখি আমরা এই মৌলিক কর্তব্য, তাহলে 11, আগে ছিল 10টা, এখন হচ্ছে আরেকটা বেড়েছে কত সালে স্যার? 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট, 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আরেকটা মৌলিক কর্তব্য সংযোজিত হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের 13 নম্বরের, ভালো করে দেখো কোশ্চেনটা, ভারতের সংবিধানে জীবিত ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোনটায় রয়েছে? দেখো ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে বা পার্ট থার্ড, হ্যাঁ, এটাতে রয়েছে হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা। ঠিক আছে, এই থার্ড পার্টে আমরা যদি দেখি 19 থেকে 21, তাহলে 19 থেকে 21 যদি বলি তাহলে 1 নম্বরের অ্যান্সার আমাদের জন্য একদম ঠিক। নেক্সট কোশ্চেন বলেছে হিন্দি হলো দেবনাগরী লিপিতে লিখিত এবং কেন্দ্রীয় সরকারি ভাষা কোন ধারায় উল্লেখিত রয়েছে? দেখো এখানটায় যেটা তোমাদের পড়ে গেছে না, এই যে দাগগুলো, এটা একটা এক্সট্রা করে পড়ে গেছে, তার মানে তোমরা বুঝতে পারছো 342, 383, 343, 344 কোনটা হবে? তোমরা অ্যান্সার দেবে, তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কোনটা। ভারতীয় সংবিধানে পার্ট 17 অর্থাৎ XVII, অর্থাৎ পার্ট 17-এ যদি আমরা দেখি 343 নং ধারায় কেন্দ্রীয় সরকার সরকারি ভাষার কথা বলেছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে হচ্ছে সি বা গ। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের সংবিধানে প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধানে নেওয়া হয়েছে? অর্থাৎ প্রস্তাবনা বা প্রেয়াম্বল আমাদের সংবিধানে অনেক কিছু বলে থাকে, এটা হচ্ছে 1946 সালের 26শে নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু কর্তৃক এটি ভারতে নেওয়া হয়, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে। ঠিক আছে, মাথায় রাখবে সবাই, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, বাঁশ, ছেঁড়া কাপড় ও চালের খোল কিসের প্রধান কাঁচামাল? রাসায়নিক শিল্প, সার শিল্প, কটন শিল্প নাকি কাগজ শিল্প? এই যে কাঁচামালগুলো বললাম আমি, এগুলো দিয়ে মূলত কি তৈরি হয়ে থাকে? এগুলো দিয়ে মূলত কাগজ তৈরি হয়। হ্যাঁ, আমাদের আমি যেখানে থাকি, মূলত যেখানে চাক দেয় সেখানেও একটা কাগজের মিল আছে, যেখানে গেলে তোমরা এগুলো দেখতে পারবে। যার মধ্যে যদি বলা হয় সবচেয়ে বেশি থাকে হচ্ছে 70% হচ্ছে বাঁশ, হ্যাঁ, 70% বাঁশ থেকে কাঁচামালের মধ্যে থাকে। 1832 সালে কলকাতা নয়, 1832 শ্রীরামপুরে, হ্যাঁ, শ্রীরামপুর, তো এই শ্রীরামপুরে হচ্ছে, যেটা হুগলি জেলার শ্রীরামপুরে, তোমাদের যদি কেউ থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, সেখানে হচ্ছে স্থাপিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বেশি কাগজের কারখানা যদি আমরা দেখি, এখন যদি আমরা দেখি সব থেকে বেশি কাগজের কারখানা, তাহলে সবচেয়ে বেশি পাবো আমরা অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা দিতে পারে লার্জেস্ট প্রোডাকশন অফ পেপার বলতে নট নিউজ পেপার, জাস্ট পেপার, সেটা হচ্ছে গিয়ে আমাদের কোথায়? অন্ধ্রপ্রদেশে। নেক্সট ওয়ান দেখো কি বলেছে, কোয়েল নদী। এই কোশ্চেনটা আগেও আমরা প্রিভিয়াস ইয়ারে পেয়েছি, যে কোয়েল নদী এর উৎস কোথায়? সোন, চম্বল, যমুনা, গঙ্গা। মূলত যদি আমরা কোয়েল নদী দেখি, এটি ছোটনাগপুর মালভূমি, বিশেষত উত্তর কোয়েল, মানে যেটা আমরা দেখি ছোটনাগপুর মালভূমি থেকে এর উৎপত্তি হয়ে লেহার জেলার মধ্যে দিয়ে এটি প্রবাহিত হয়েছে, এরপর 32 কিলোমিটার পশ্চিমের দিকে গেছে, মানে ডান সাইডের মুখ করেছে, এবং উত্তর দিকে প্রবাহিত হয়ে এটা কাটুক গিরিপথের মধ্যে। তবে এর এক্স্যাক্ট উৎসটাকে তোমাদের জানতে চেয়েছে, তোমরা শুধু উৎসটাই জানতে হবে। শোন, নেক্সট, লোকটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? খুবই সহজ কোশ্চেন এবং বহুবার তোমাদের পরীক্ষায় এসে গেছে। ঠিক আছে, এই হ্রদটি ভারতের একটি রাজ্যে অবস্থিত, উত্তর পূর্ব ভারতের বৃহৎ মিষ্টি জলের হ্রদ এটাকে বলা হয়। 2002 সালে এই হ্রদ রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। কত সালে বলছি আমি স্যার? 2002 সালে, 2 সালে এটাকে রামসার সাইট হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু এখানে একটা মজার বিষয়, যেটা হচ্ছে আমি জিজ্ঞাসা করছি সেটা কোন রাজ্যে? অবশ্যই সেটা মণিপুর হবে। নেক্সট ওয়ান, সাঁওতাল কোন স্থলকে দামিনী কহি বলতো? ধলভূমি, পৌলমী, রাজমহল পাহাড়, হাজারিবাগ। তো তোমরা জানো সাঁওতালরা দামিনী কহি কোন জায়গাকে মূলত বলতো? মূলত এই শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে কোন পাহাড়ের বা কোন জায়গার কথা বলা হয়েছে। এবং তোমাদের উত্তর অনুযায়ী যদি আমি এক্স্যাক্ট লোকেশন বলি, তাহলে পশ্চিমবঙ্গের জেলাগুলো মাথায় রাখবে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মানভূমি, ছোটনাগপুর, পালৌমো। এই অঞ্চলগুলোতে মূলত হচ্ছে সাঁওতালদের বসবাস ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বেশিরভাগ জায়গা ব্রিটিশরা অ্যাকোয়ার করে নেয়। এই অ্যাকোয়ারেশনের ফলে তারপরে মুর্শিদাবাদের একটি অংশ রাজমহল পার্বত্য অঞ্চল পরিষ্কার করে চাষাবাদ আবিষ্কার আরম্ভ করে। এই অঞ্চলটাকে
তারা বলতো হচ্ছে দামিনী কই, যেটা রাজমহল পাহাড় বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট ওয়ান। কে রানী ভিক্টোরিয়াকে সম্রাজ্ঞী উপাধি দিয়েছিল? রানী ভিক্টোরিয়াকে কে সম্রাজ্ঞী উপাধি দিয়েছিল? তো তোমাদের অ্যান্সার হবে হচ্ছে, তোমরা দেওয়ার চেষ্টা করো, লর্ড লিটন। অবশ্যই অপশন সি। ঠিক আছে, চলো তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে। বেশ অনেকদিন তোমাদের ক্লাসও নিতে পারিনি। তো কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু কোশ্চেন আছে। বিশ্ব প্রকৃতি দিবস হিসাব কবে পালন করা হয়? 1 অক্টোবর, 2 অক্টোবর, 3 অক্টোবর, 4 অক্টোবর। বিশ্ব প্রকৃতি দিবস প্রতি বছর 3 অক্টোবর পালন করা হয়, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের প্রথম প্রাপ্তবয়স্ক চিতা কোথায় জন্ম নিয়েছে? ভেরি রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এটা হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক। কুনো ন্যাশনাল পার্ক, অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম দেশীয় 4G স্ট্যাক বা যেটা টেলিকমিউনিকেশনে অনেক বড় একটা দিক খুলে দেবে, উদ্বোধন করেছে প্রথম কে? নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, পীযূষ গোয়েল নাকি অমিত শাহ? নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগে রেলমন্ত্রী ছিল, এখন অন্য বস্ত্র দপ্তর সামলাচ্ছে অমিত শাহ, সেটা হচ্ছে আমাদের গৃহমন্ত্রী। তো এদের মধ্যে কে এটা উদ্বোধন করেছেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের কোন শহরে 2026 সালে ওয়ার্ল্ড স্যাফরন কংগ্রেস বা WSC হোস্ট করবে? বলছে সেটা মুম্বাই, চেন্নাই, কোচি না কলকাতা? অ্যান্সার দেবে তোমরা সবাই 24 নাম্বার, অবশ্যই অপশন বি, চেন্নাই। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আরবিআই সম্পর্কে আমরা একটু আগে পড়লাম, ঠিক আছে? তো আরবিআই এর ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শ্রীচন্দ্র মুর্মু। এখানে দেখি, এই যে শ্রীচন্দ্র মুর্মু, অপশন এ। সেশনটা তোমাদের কেমন লাগলো? কালকে আবার তোমাদের একটা ক্লাস হবে। আজকের ক্লাসটা একটু দেরি হয়ে গেল, তো তোমরা আমার আসতে, এবং তোমরা জানো পাশে কিরকম আওয়াজ হচ্ছে, তো এখনো অল্প হচ্ছে অবশ্য। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।